আমি মূলত চেষ্টা করেছি তোমাদের এই ক্লাসের মাধ্যমে কিভাবে খুব সহজে একটা প্রক্রিয়ার মাধ্যমে সকল ধরনের তোমরা সামারি লিখতে পারো এবং টেকনিকের মাধ্যমে কিভাবে ক্রিয়েটিভ স্টোরিগুলো লিখতে পারো এটা বোঝানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিএসসি শিক্ষার্থীরা, তোমাদের কি অবস্থা? আই থিঙ্ক ইউ আর সাফারিং ফ্রম এক্সাম ফিভার, দ্যাট মিনস ইউ অল আর আন্ডার প্রেশার। শুধুমাত্র কিন্তু তোমরাই আন্ডার প্রেশারে নেই, তোমাদের সাথে সাথে তোমাদের অভিভাবকেরা, তোমাদের শিক্ষকেরাও আন্ডার প্রেশারে রয়েছে, চাপে রয়েছে। অর্থাৎ কোনো জায়গায় যদি একটা খেলা চলে, মাঠে যদি খেলা চলে, প্লেয়ারদের থেকে, খেলোয়াড়দের থেকে কিন্তু তোমার বেশি চাপে থাকে দর্শকেরা। তোমাদের সার্থকতা, তোমাদের ব্যর্থতা, এগুলোর সাথে কিন্তু আমরাও অন্তর্ভুক্ত। ওকে, তোমাদের এখন প্রত্যেকটা সাবজেক্টের মোটামুটি পড়া শেষ, প্রিপারেশন যা যাওয়ার নিয়েছো। এখন আমাদের এই এন্ডিং মোমেন্টে কৌশলে কাজ করতে হবে, অর্থাৎ কৌশল অ্যাপ্লাই করে, টেকনিক অ্যাপ্লাই করে আমাদের সর্বোচ্চ নাম্বার অর্জন করতে হবে। সো আজকের ক্লাসে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্রের কিভাবে তোমরা সামারি লিখবে, অর্থাৎ যে কোনো ধরনের সামারি তুমি খুব সহজে লিখতে পারো সেই টেকনিকগুলো শেয়ার করব। এবং সেকেন্ডলি হচ্ছে আমাদের তোমার ইংরেজি প্রথম পত্রে স্টোরি আসে। স্টোরিটা দুই টাইপের থাকে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি আর একটা হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং বা ক্রিয়েটিভ স্টোরি। ট্র্যাডিশনাল স্টোরি তোমরা জানো ইউনিটি ইজ স্ট্রেং, শেখ সাদি, এ ফ্রেন্ড ইজ নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, এই টাইপের যেগুলো তোমার ফিক্সড স্টোরি, সেটা যেমনটা আছে তেমনটাই তোমাকে লিখতে হবে। ওকে, আর সেকেন্ডলি হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি, এটা হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর, মরালের উপর, অর্থাৎ সত্যবাদিতা নিয়ে, সাহসিকতা নিয়ে, তারপরে তোমার গুজব নিয়ে, এই ধরনের কিছু ইস্যু, এটা তুমি তোমার মতো করে লিখতে হবে। কিন্তু এটা লেখার কিছু টেকনিক রয়েছে, সেই টেকনিকগুলো আমি তোমাদেরকে আজকে শেয়ার করব, যে টেকনিকের মাধ্যমে তুমি যে কোনো ধরনের ক্রিয়েটিভ স্টোরি লিখতে পারবে। তারপরে হচ্ছে আমাদের একটা ফাইনাল সাজেশন, অর্থাৎ এই এন্ডিং মোমেন্টে, তোমরা তো অনেক কিছু পড়েছো, এই এন্ডিং মোমেন্টে আমি একটা ফাইনাল সাজেশন তোমাদেরকে প্রোভাইড করব, অর্থাৎ সেটা বোর্ড অ্যানালাইজ করে। ওকে, বোর্ডের কিন্তু একটা অ্যানালাইজেশন আছে, সেটা অ্যানালাইজ করে আমি কিছু সাজেশন দেবো, সেগুলো একটু ভালো করে পড়বে ইনশাল্লাহ, সেখান থেকে কমন হওয়া আসার সম্ভাবনা বেশি। সো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে দেখো সামারি। সামারি নিয়মটা আমি একটু কিছু বেসিক নিয়ম আছে, সেটা আমরা একটু পড়ি। দেখো, প্রথমে প্যাসেজটা পুরো পড়ে বুঝে নাও, অর্থাৎ প্যাসেজটা একটু পড়বো, ভাষা করে পড়তে পারো বা একটু বুঝে পড়তে পারো প্যাসেজটা পুরো, কারণ যেহেতু এটাতে 10 মার্কস, একটু বুঝে পড়লে পড়তে পারো অথবা ভাষা পড়তে পারো। তোমরা যদি কমন আসে দেখে বুঝতে পারবে। পড়ার পরে তোমার এখানে মেইন আইডিয়া বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আন্ডারলাইন করে খুঁজে বের করবে, অর্থাৎ পুরো প্যাসেজে হুবহু লিখে দিবে না। অনেক সময় দেখা যায় যে প্যাসেজ থেকে তুমি হুবহু লিখে দিচ্ছ, কিন্তু সেখানে নাম্বার 2 থেকে 3 বা 4 দিতে পারে। ওকে, হুবহু লেখা যাবে না, আমাদের সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুমি আন্ডারলাইন করতে পারো অথবা খাতায় একদিকে পেন্সিল দিয়ে লিখতে পারো। তারপরে হচ্ছে কি 3 নাম্বার, অপ্রয়োজনীয় উদাহরণ, সংলাপ বা বিশদ ব্যাখ্যা, অতিরিক্ত ব্যাখ্যা লেখা যাবে না, অতিরিক্ত ব্যাখ্যা তুমি বাদ দিবে, অর্থাৎ টু দা পয়েন্টে মূল বিষয়গুলো তোমাকে উল্লেখ করতে হবে এখানে। তারপরে দেখো, নিজের ভাষায় লিখবে, মূল বাক্য হুবহু কপি করা যাবে না, অর্থাৎ সেখানে রাইটার তার মতো করে লিখবে, তুমি তোমার মতো করে লিখতে পারো। যেমন ধরো আমি একটা উদাহরণ দিতে পারি, আমি তোমাকে জিজ্ঞেস করছি হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? তুমি উত্তর দিবে আমার নাম। তো আমি বলছি তোমার নাম, তুমি উত্তর দিচ্ছ কি তোমার মতো করে আমার নাম। সো তোমার ভাষাটা তুমি এখানে বেশিরভাগ অ্যাপ্লাই করবে। তারপর দেখো, সামারিটা সাধারণত 60 থেকে 80 শব্দের মধ্যে রাখবে, অর্থাৎ এটা যত প্যাসেজের উপর ভিত্তি করে তোমাদের সামারির প্যাসেজটা অত বড় দিবে না, বেশি সর্বোচ্চ 80 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে প্যাসেজ অনুসারে। ওকে, তুমি 60 থেকে 70 পর্যন্ত রাখতে পারো, অর্থাৎ সর্বোচ্চ হলো 80 শব্দের মধ্যে রাখবে। তারপর প্যাসেজ যদি বড় হয়, মেইন পয়েন্টস গুলো তুমি সেখানে মার্ক গুলো আলাদা করে লিখে রাখবে, তারপরে সামারি বানানোর চেষ্টা করবে যদি প্যাসেজ বেশি বড় হয়। ওকে, তারপরে ধাপে ধাপে লিখবে, এতে বোর্ড পরীক্ষা তুমি বেশি নাম্বার পাবে। ধাপে ধাপে বলতে ধরো একটা ব্যক্তির প্রথমে জন্ম হয়, জন্মের পরে তার লেখাপড়ার পরে তার কাজের পরে তার কোনো আবিষ্কার আছে কিনা বা কোনো অর্জন আছে কিনা, তারপরে মৃত্যু, একটা প্রসেস আছে না, ধারাবাহিকতা। এভাবে ধারাবাহিকভাবে যদি তুমি লিখতে পারো তাহলে নাম্বারটা বেশি পাবে। ওকে, এখন আমাদের মূলত 3টা টাইপের উপরে সামারি আসে। কয়টা টাইপ বললাম? 3টা টাইপের উপর সামারি আসে। তোমাদের প্রথম টাইপটা বেশি আসবে। প্রথম টাইপটা কি? একটা বায়োগ্রাফি নিয়ে, সেটা আইনস্টাইনের হতে পারে, তারপর তোমার বেগম রোকেয়া নিয়ে হতে পারে, কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে হতে পারে, তারপরে মেরি কুরিকে নিয়ে হতে পারে,
অর্থাৎ যে কোনো একটা ব্যক্তিকে নিয়ে, সে কবি হতে পারে, সে সায়েন্টিস্ট হতে পারে, সে রাইটার হতে পারে, অর্থাৎ বিশেষ ব্যক্তিদেরকে নিয়ে আসতে পারে। তো বিশেষ ব্যক্তিদেরকে নিয়ে যদি তোমার কি আসে, সামারি আসে, তখন কিছু পয়েন্ট তুমি এখানে ফাইন্ড আউট করবে। কি করবে দেখো, পয়েন্টগুলো কি? প্রথম হচ্ছে তার পরিচয়টা প্রথমে তুমি দিতে পারো। তার পরিচয়টা আমরা জানি, পরিচয়টা লিখতে পারো প্রথমে, সে কে, হি ইজ এ রাইটার অর ইজ এ সায়েন্টিস্ট অর ইজ এ পোয়েট, তুমি পরিচয়টা লিখতে পারো। তারপর হচ্ছে তার জন্মস্থান ও তারিখ, তার জন্মস্থান ও তারিখ লিখবো। এরপরে তার শিক্ষা বলতে তার উচ্চ শিক্ষা, তার পিএইচডি, বিএ, এমএ, যেটা সে সর্বোচ্চ শিক্ষা, সেটা তোমাকে মেনশন করতে হবে। সে 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলো তো থাকে, এগুলো লিখবো না আমরা, তার সর্বোচ্চ শিক্ষাটা লিখবো। ওকে, উচ্চ শিক্ষাটা লিখবো। তারপরে চাকরি বা কাজ, সে চাকরিও করতে পারে, রিসার্চ করতে পারে, গবেষণা করতে পারে, চাকরি বা কাজ উল্লেখ করবে। এরপরে হচ্ছে কাজের উপরে সে কোনো আবিষ্কার করেছে কিনা, বা আবিষ্কার করে সে কোনো অবদান রেখেছে কিনা, সেটা উল্লেখ করবে। তারপর হচ্ছে আবিষ্কারের উপরে সে কোনো অর্জন করেছে কিনা বা পুরস্কার পেয়েছে কিনা, তার কাজের উপরে সে কোনো অর্জন করছে কিনা বা সে কোনো অ্যাওয়ার্ড পেয়েছে কিনা, সেটা উল্লেখ করবে। এরপর যদি সে মৃত্যু থাকে তাকে মারি ফেলবে, আর যদি না মরে তাহলে সেটা উল্লেখ করতে হবে না। যেমন যদি তোমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসে কোনো প্যাসেজ, তিনি কিন্তু এখনো বেঁচে আছে, তো তার মৃত্যুসালটা লিখতে হবে না। ওকে, এখন আমরা এই প্রসেস অনুযায়ী প্র্যাকটিক্যালি করার চেষ্টা করব। প্র্যাকটিক্যালি একটু দেখি, তাহলে তোমাদের মাইন্ড এটা খুব স্ট্রংলি সেট থাকবে। দেখো, আইনস্টাইন, এটা একটু পড়ি। আলবার্ট আইনস্টাইন ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিল অন 14 মার্চ 14 মার্চ 1879 ইন উলুম শহরে জন্মগ্রহণ করেছিল, জার্মানির উলুম শহরে জন্মগ্রহণ করেছিল। হি স্টাডিড, সে লেখাপড়া করেছিল ফিজিক্সের উপরে এন্ড ম্যাথমেটিক্সের উপরে এট দ্য পলিটেকনিক ইনস্টিটিউট ইন পলিটেকনিক ইনস্টিটিউট জুরিকে সে কি করেছিল, লেখাপড়া করেছিল। আফটার কমপ্লিটিং হিজ এডুকেশন, তার শিক্ষা শেষ করার পরে, হি ওয়ার্ক, সে কাজ করেছিল ডিফারেন্ট সায়েন্টিফিক অফিসেস, বিভিন্ন বৈজ্ঞানিক অফিসে সে কি করেছিল, কাজ করেছিল। লেটার, পরবর্তীতে, হি বিকেম, সে হয়েছিল আ ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট, বিশ্ববিখ্যাত একজন কি হয়েছিল, বিজ্ঞানী হয়েছিল। হি ডেভেলপ, সে উন্নত করেছিল বা আবিষ্কার করেছিল দ্য থিওরি অফ রিলেটিভিটি, অর্থাৎ আপেক্ষিকতার তথ্যের আবিষ্কার করেছিল বা উন্নত করেছিল। হুইচ চেঞ্জ, যেটা পরিবর্তন করেছিল মডার্ন ফিজিক্স, আধুনিক যে পদার্থবিজ্ঞান সেটাকে কি করেছিল, পরিবর্তন করেছিল। ওকে, হি রিসিভ, সে অর্জন করেছিল বা গ্রহণ করেছিল দ্য নোবেল প্রাইজ, নোবেল পুরস্কার অর্জন করেছিল ইন ফিজিক্সে ইন 1921 ফর হিজ ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন, তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য টু সায়েন্স, বিজ্ঞানে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য সে 1921 সালে কি করেছিল, নোবেল পুরস্কার অর্জন করেছিল। হি ডাইড, সে মারা গিয়েছিল 1955 ইন দ্য ইউনাইটেড স্টেটে 1955 সালে সে মারা গিয়েছিল। ওকে, এই হচ্ছে মূলত আমার প্যাসেজ, আমি শর্টলি লিখেছি এইটা। এখন আমি এখানে এটা সামারাইজ করব। ওকে, দেখো, আমরা প্রথমে তার এখানে বলেছিল জন্মস্থান ও তারিখ, সেভাবে লিখেছি। আলবার্ট আইনস্টাইন ওয়াজ বর্ন ইন 1879 ইন উলুম, জার্মানির উলুম শহরে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেছিল 1879 সালে। ওকে, তারপরে তার কি লেখাপড়া, হি স্টাডিড ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্স ইন জুরিক, সে লেখাপড়া করেছিল কোথায়, ফিজিক্সে এবং ম্যাথমেটিক্সে কোথায়, জুরিকে লেখাপড়া করেছিল। তারপরে তার কাজ, সে কি হয়েছিল, এন্ড লেটার, পরবর্তীতে, বিকেম, হয়েছিল আ সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী হয়েছিল। হি ডেভেলপড, যখন বিজ্ঞানী হয় তারপর সে কি কাজ করছিল, দেখো, হি ডেভেলপড দ্য থিওরি অফ রিলেটিভিটি, এখানে তার মৌলিক কাজটা, সে আপেক্ষিকতার তথ্য কি করেছিল, উন্নত করেছিল। ঠিক আছে, তারপরে হি ওন, কাজের উপর সে পুরস্কার পেয়েছিল। হি ওন দ্য নোবেল প্রাইজ ইন 1921, সে 1921 সালে নোবেল পুরস্কার পেয়েছিল। ঠিক আছে, তারপর দেখো, হি ডাইড, সে মারা গিয়েছিল, হি ডাইড ইন 1955। এভাবে এই প্রক্রিয়া অনুযায়ী আমরা সবগুলা প্যাসেজের সামারাইজেশন করার চেষ্টা করব, ইনশাআল্লাহ তোমরা এতে সর্বোচ্চ নাম্বার পাবে। এরপরে দেখো, পরে যেটা আসতে পারে সেটা হচ্ছে ঘটনা বা গল্প, এটা একটু খুব কম আসে। ঘটনা বা গল্পটা দেখো একটু। ঘটনাটা গল্প হচ্ছে যে ঘটনাটা কোথায় ঘটে, কখন ঘটেছে, প্রধান চরিত্র বা ব্যক্তি,
প্রধান চরিত্র বা ব্যক্তিটা কেউ যদি থাকে সেটা লিখবে, ঘটনাটা কিভাবে ঘটেছে, মূল সমস্যা কি, সংঘাত কি, ফলাফল, শিক্ষণীয় বিষয়। ওকে, তো আমি এখানে একটা প্যাসেজ লিখেছি, দেখো প্যাসেজটা একটু পড়ি। ওয়ান মর্নিং, একদিন সকালে, আ স্টুডেন্ট, একজন ছাত্র, ওয়াজ গোয়িং, যাচ্ছিল টু স্কুল, স্কুলে যাচ্ছিল। অন হিজ ওয়ে, তার যাওয়ার পথে, হি স, সে দেখলো, আ স্মল বয়, একটা ছোট বালক, ক্রাইং, কান্না করছিল বা কাঁদছিল, বিসাইড দ্য রোড, রাস্তার পাশে কাঁদছিল। হি স্পিডিং কার হ্যাড হিট দ্য বয় অ্যান্ড এসকেপ, মানে একটা দ্রুতবেগের গাড়ি গাড়ি কি করেছিল, তাকে আঘাত করেছিল। দ্য বয়, ছেলেটিকে, অ্যান্ড এসকেপ, পালিয়ে গিয়েছিল। ওকে, মেনি পিপল ওয়ার স্ট্যান্ডিং দেয়ার, আমাদের মানুষের তো কাজ এটাই, মানুষ অনেক দাঁড়িয়েছিল। মেনি পিপল ওয়ার স্ট্যান্ডিং দেয়ার, অনেক মানুষ সেখানে দাঁড়িয়েছিল। বাট নো ওয়ান হেল্পড হিম, দিস ইজ দ্য ক্যারেক্টার অ্যান্ড দিস দ্য নেচার অফ বাংলাদেশি পিপল। When something happened, we gathered only just to watch something and taking photos and taking videos. Oh, this is our culture. Okay, দেখো, people were standing there but no one helped him, কেউ তাকে সাহায্য করেনি, করছিল না। The student quickly helped, ছাত্রটি, সব অমানুষের মধ্যে তো কিছু মানুষ থাকে, নাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যেত। A student quickly helped, সাহায্য করেছিল, the boy, ছেলেটিকে, and took him to a nearby hospital, নিকটবর্তী একটা হাসপাতালে তাকে নিয়ে গিয়েছিল। The doctors treated, চিকিৎসা করলো, him, তাকে, and saved his life, তার জীবন বাঁচালো। Later, পরবর্তীতে, the boy's parents, ছেলেটির পিতামাতা, thanked, ধন্যবাদ দিল, the student, ছেলেটিকে, ছাত্রটিকে, for his kindness, তার দয়ার জন্য। ওকে, এটা হলো আমার গল্প। এখন আমি এখান থেকে মূল পয়েন্টটা বের করব। দেখো, a student saw an injured boy, মূলত এখানে একজন, ওয়ান মর্নিং, এটা আমাদের দেখা, মানে অহেতুক কথাগুলো আমরা লিখবো না, টু দা পয়েন্টে লিখবো। আ স্টুডেন্ট, একজন ছাত্র, স, দেখলো, অ্যান ইনজুর্ড বয়, একটা আহত ছেলেকে দেখলো, ঠিক আছে। তারপরে কোথায় দেখলো, অন দ্য রোড, রাস্তায়। কখন দেখলো, ইন দ্য মর্নিং, সকালবেলায় দেখলো। হি হেল্পড হিম, সে তাকে সাহায্য করলো, অ্যান্ড টুক হিম, নিয়ে গেল, টু আ হসপিটাল, একটা হাসপাতালে নিয়ে গেল। দ্য বয় ওয়াজ সেভড, ছেলেটিকে রক্ষা করা হলো, অ্যান্ড হিজ প্যারেন্টস থ্যাঙ্কড হিম, মানে ছেলেটাকে সেভ করা হলো এবং তার পিতামাতা তাকে কি করলো, ধন্যবাদ দিল। এটার মরাল কি, দ্য স্টোরি টিচেস কাইন্ডনেস অ্যান্ড হিউম্যানিটি, এই গল্পটা শেখায় কি, দয়া এবং মানবতা শেখায়। এ হলো বিষয়। আমরা এই প্রসেসে বিষয়গুলো উল্লেখ করব, ঠিক আছে। যে কোনো ঘটনা হতে পারে এখানে। ওকে, এরপর দেখো ফাইনাল। তোমার ফাইনাল হচ্ছে কোন একটা বিষয় নিয়ে, বিষয় ভিত্তিক যদি আসে, কোন পরিবেশ নিয়ে আসতে পারে, পরিবেশ নিয়েও আসতে পারে আমাদের। দেখো, এখানে আমি লিখছি, গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য গ্র্যাজুয়াল ইনক্রিজ অফ আর্থস টেম্পারেচার, ইট ইজ কজড বাই গ্রিন হাউস গ্যাসেস সাচ অ্যাজ কার্বন ডাইঅক্সাইডের কারণে ঘটে, ফ্রম ফ্যাক্টরিজ, ভেহিকল অ্যান্ড ডিফরেস্টেশন। ধৈর্য আছে তো, একটু মনোযোগ দাও। আমরা মূলত জাস্ট একটু স্পিডে পড়ছি, মূল বিষয়গুলো তোমরা তো বুঝতেছো, ঠিক আছে। দেখো, তারপর দেখো, ভেহিকলস অ্যান্ড ডিফরেস্টেশন, ইট লিডস টু ক্লাইমেট চেঞ্জ, এটা জলবায়ু পরিবর্তনের দিকে ধাবিত করছে। অ্যান্ড মেল্টিং অফ আইস, মানে বরফ গলিয়ে দিচ্ছে। অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার্স লাইক ফ্লাডস অ্যান্ড স্টর্মস, অ্যান্ড ইট ব্যাডলি অ্যাফেক্টস হিউম্যান, অ্যানিমালস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। টু reduce global warming, we should plant more trees, use renewable energy and reduce pollution. এটা হচ্ছে জাস্ট আমাদের একটা বিষয় ভিত্তিক বিষয়। এখানে আমরা প্রথমে কি করব, বিষয়টি কি, বিষয়টা উল্লেখ করো। গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য রাইজ অফ আর্থ টেম্পারেচার, এটা হচ্ছে বিষয়। গ্লোবাল ওয়ার্মিংটা বিষয় হতে পারে, লোডশেডিংটা একটা বিষয় হতে পারে, ট্রাফিক জ্যামটা একটা বিষয় হতে পারে, বিষয়টা লিখবো। তারপর হচ্ছে যে কারণটা লিখবো, কস্ট। দেখো, কস্ট বাই গ্রিনহাউস গ্যাসেস, গ্রিনহাউস গ্যাসের কারণে, এটা কারণ, এটার মূল কারণ। ফ্রম হিউম্যান অ্যাক্টিভিটিস, ফ্রম হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষের কর্মকাণ্ডের কারণে। এটা তারপর প্রভাবটা কি হচ্ছে, দেখো, এটার প্রভাবে ইট লিডস টু ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার্স, এটার ফলে কি হচ্ছে, এটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। অ্যান্ড এটা প্রভাবে ক্ষতিটা কি করতেছে, হার্মস, ক্ষতি করছে, হিউম্যানস অ্যান্ড নেচার, মানুষের এবং প্রকৃতির ক্ষতি করছে। তারপর এখন আমাদের প্রতিকার বা সমাধান পরামর্শ কি, we should plant trees and reduce pollution to control it, এটা নিয়ন্ত্রণ করতে আমাদের গাছ রোপণ করতে হবে এবং দূষণ কমাতে হবে।
এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে আশা করি বুঝেছো, আমাদের এই তিনটা টপিকের উপর, তিনটা টাইপের উপর সামারি করতে দিবে, আমরা এই প্রক্রিয়ায় খুব সহজে লিখে ফেলতে পারবো এবং সর্বোচ্চ নাম্বার পাবে ইনশাল্লাহ। ওকে, এখন আসো কিভাবে আমরা ক্রিয়েটিভ স্টোরি গুলো লিখবো। ক্রিয়েটিভ স্টোরি লেখার নিয়ম কি দেখো, এটা মাথা রাখবে। সার্ম, SCARM, সার্ম। সার্ম দ্যাট মিনস সিচুয়েশন, ইভেন্ট, অ্যাকশন, রেজাল্ট, মরাল। অর্থাৎ এভরি সিঙ্গেল স্টোরি যেগুলো ক্রিয়েটিভ স্টোরি, সেগুলো তুমি জাস্ট এই ফরম্যাটটা ফলো করবে, সিচুয়েশন, ইভেন্ট, অ্যাকশন, রেজাল্ট, মরাল। তো সিচুয়েশন কি? সিচুয়েশনটা গুরুতর অবস্থা, এটা হচ্ছে তোমার 2-3 লাইনের মধ্যে লিখতে পারো। যেমন হু, হোয়াট, ব্যক্তি হলে হু, বা কোনো বিষয় হলে হোয়াট, তারপরে হাউ বা টাইপ, কেমন বা কি ধরনের, ওয়্যার কোথায়, ওয়েন কখন। তো আমি এখানে লিখলাম, দেখো এক্সাম্পল দিয়েছি এখানে একটা। ওয়ান্স একদা দেয়ার লিভড, বাস করত, আ পুয়ার, একজন দরিদ্র, বাট অনেস্ট বয়, বা সৎ বালক, নেমড, নাম ছিল কি, রহিম, ইন আ রিমোট, কোথায় সে, ইন আ রিমোট প্লেস, একটা দূরবর্তী গ্রামে। তারপরে হি ওয়াজ ভেরি সিনসিয়ার, সে খুবই আন্তরিক ছিল, এন্ড এবং অলওয়েজ স্পোক দ্য ট্রুথ, সর্বদাই সত্য কথা বলতো। এভরিবডি, প্রত্যেকে, লাভড হিম, তাকে পছন্দ করত, ফর হিজ অনেস্টি, তার সততার জন্য সবাই তাকে কি করত, পছন্দ করত। আমি এখানে অতিরিক্ত অংশ তুমি লিখতে পারো, ঠিক আছে, অতিরিক্ত অংশ তুমি লিখতে পারো, এখানে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে। এরপরে দেখো, এরপর আমরা ঘটনা লিখবো, এটা ব্যক্তি সম্পর্কে, ও কেমন, কোথায় থাকে, এই বিষয়গুলো আমরা লিখেছি। এরপর হচ্ছে ঘটনার শুরু, ঘটনা কি, ঘটনার বিষয়গুলো এখানে আমি 1-2 লাইন লিখেছি, তুমি এখানে বাদ দিয়েও লিখতে পারো, কমও লিখতে পারো। দেখো ইভেন্ট, ঘটনার শুরু এখানে লিখবো, এখানে মেইন, প্রবলেম, কনফ্লিক্ট দিয়ে শুরু করবো। কিভাবে, কি ঘটলো বা সমস্যা কি, কি ঘটেছে বা কি সমস্যা। দেখো ওয়ান ডে, একদিন, ওয়াইল গোয়িং, যাওয়ার সময়, টু দ্য মার্কেট, মার্কেটে যাওয়ার সময়, হি ফাউন্ড, সে পেল, আ ব্যাগ ফুল অফ মানি, মানে একটা টাকা ভর্তি ব্যাগ সে পেল, অন দ্য রোড, কোথায় পেল, রাস্তায়। দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড, চারপাশে কেউ ছিল না, দেয়ার ওয়াজ নো, ছিল না, ওয়ান, কেউ, অ্যারাউন্ড, চারপাশে কেউ ছিল না। হি বিকেম, সে হলো কনফিউজ, দ্বিধায় পড়ে গেল, অ্যাবাউট হোয়াট টু ডু, কি করবে সেই দ্বিধায় পড়ে গেল। এই বিষয়ে তুমি আরো কিছু অ্যাড করতে পারো, ঠিক আছে। এখানে অর্থাৎ কি ঘটলো, সমস্যা কি, ও ওইটা পেলো, সেটা নিয়ে একটু দ্বিধায় পড়ে গেল, ঘটনাটা সে বর্ণনা করছে এখানে। তারপরে দেখো, এখনকার ছেলে মেয়েদের একটু প্যাশেন্স কম, সো আই এম টকিং আ লিটল বিট ফাস্ট, ওকে। এরপর দেখো অ্যাকশন বা প্রতিক্রিয়া, সে কি লোভ করলো নাকি সৎ কাজ করলো, মানে সে যে বিষয়টা ফেস করলো সেখানে কি সে লোভ করেছে নাকি সে সৎ কাজ করলো, সে কি লোভ করলো নাকি সৎ কাজ করলো। দেখো এট ফার্স্ট, প্রথমে, হি থট, সে চিন্তা করলো, অফ কিপিং দ্য মানি, প্রথমে সে টাকাটা রেখে দেওয়ার চিন্তা করলো, বাট, কিন্তু, সুন, শীঘ্রই, হি রিমেম্বার্ড হিজ মরাল ভ্যালুস, সে তার নৈতিক বিষয়গুলো সে চিন্তা করলো। হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল, টু ফাইন্ড দ্য ওনার, সে মালিককে খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। আফটার আস্কিং মেনি পিপল, অনেক মানুষকে জিজ্ঞাসা করার পরে, হি ফাইনালি ফাউন্ড, সে অবশেষে পেল, পেল, আর রিচ ম্যান, একজন ধনী লোককে, হু হ্যাড লস্ট দ্য ব্যাগ, যে এই ব্যাগটা হারিয়ে ফেলেছিল। হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল, টু রিটার্ন দ্য ব্যাগ, সেই ব্যাগটি ফেরত দেওয়ার, টু ইটস ওনার। তুমি এখানে পুলিশ স্টেশনে গেলেও সেটাও বলতে পারো, অর্থাৎ তোমার মতো করে তুমি 2-1টা লাইন এখানে বাড়াতে পারো। অ্যাকশনটা কি, প্রতিক্রিয়াটা তুমি এখানে অ্যাড করবে। এরপর হচ্ছে রেজাল্ট, এরপর হচ্ছে রেজাল্ট, সিদ্ধান্তের ফলে কি হলো, অথবা পুরস্কার পেলো নাকি শাস্তি পেলো নাকি শিক্ষা, কোনটা। এখানে দেখো দ্য ম্যান বিকেম ভেরি হ্যাপি, সে খুবই কি হলো, খুশি হলো, এন্ড থ্যাঙ্কড, ধন্যবাদ দিল রহিমকে, রহিমকে সে ধন্যবাদ দিল। হি অফার্ড, ওকে, তারপরে কি কেউ পুরস্কার দিল কিনা, হি অফার্ড, সে খুশি হবে, তারপর তো পুরস্কার দিবে। হি অফার্ড, তুমি ডিরেক্টলি লিখতে পারো, হি অফার্ড হিম সাম মানি অর রিওয়ার্ড, বাট আমরা একটু বাড়ালাম এখানে, দ্য ম্যান বিকেম ভেরি হ্যাপি এন্ড থ্যাঙ্কড রহিম, হি অফার্ড হিম, সে তাকে দিল
অফার হিম আর রিওয়ার্ড, মানে সে তাকে পুরস্কার অফার করলো, বাট রহিম পোলাইটলি রিফিউজ ইট, সে ভদ্রভাবে সেটাকে প্রত্যাখ্যান করলো। ওকে, সে ভদ্রভাবে সেটা নিল না আর কি, ঠিক আছে। ওকে, এখন তুমি মরাল লিখবে, নৈতিকতা কি, মানে একটা স্টোরির একটা মরাল থাকবে। এখানে মরালটা কি? মরালটা হচ্ছে কি, দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দ্যাট মিনস সততাই উৎকৃষ্ট পন্থা। সততা সে দেখিয়েছে এখানে। পৃথিবীতে অনেক সৎ মানুষ আছে, এখনো বিভিন্ন নিউজে তোমরা দেখবে যে অনেক সিএনজি ড্রাইভার, গরিবরাই কিন্তু টাকা ফিরিয়ে দেয়, ঠিক আছে। বড়লোকরা চুরি করে, শিক্ষিতরা বেশি চুরি করে। গরিবদের মধ্যে কিন্তু নৈতিকতা আছে, কিন্তু আমাদের শিক্ষিতদের মধ্যে কম। আমরা ভদ্র চোর আর কি। আমরা ওই ছোটখাটো চোর হলে সেটাকে উত্তম মধ্যম দিই, কিন্তু ভদ্র চোর হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে তাদেরকে কিন্তু কিছু করি না, তাদের কাছেও যেতে পারি না, তাদেরকে প্রশ্ন করতে পারি না। দিস ইজ দ্য রিয়ালিটি। ওকে, এখন তোমাদের কিছু এখানে টেকনিক বলি, যে তোমরা কথাগুলো অ্যাড করবা কিভাবে। সেন্টেন্স গুলো অ্যাড করার জন্য কিছু লিঙ্কিং ওয়ার্ড আছে। দেখো, লিঙ্কিং ওয়ার্ডস মানে যে শব্দগুলো দিয়ে তুমি সেন্টেন্স বাড়াবে। এখানে দেখো, তুমি লিখতে পারো ওয়ান ডে, বা এট ফার্স্ট ইউজ করতে পারো সাডেনলি, হঠাৎ, হঠাৎ সে দেখলো, সাডেনলি হি স আ ব্যাগ ফুল অফ মানি। ওকে, তারপরে দেন, তারপরে, আফটার দ্যাট, এরপরে, ফাইনালি, অবশেষে। অর্থাৎ এই কি লিঙ্কিং ওয়ার্ডস গুলো দিয়ে তুমি সেন্টেন্স গুলোকে কানেক্ট করতে পারো এন্ড দিয়ে। ওকে, মানে তুমি বারবার ফুল স্টপ ইউজ না করে লিঙ্কিং ওয়ার্ড শব্দগুলো ব্যবহার করে বাক্যগুলোকে বাড়াতে পারো। আশা করি বুঝেছো। ওকে, আর মূলত আমাদের ক্রিয়েটিভ স্টোরির মধ্যে মূলত সততা, গুজব নিয়ে বা বুঝে শুনে কাজ করা নিয়ে, যেমন ফায়ারের একটা, আমরা অনেক সময় কোনো আওয়াজ শুনে মনে করি হয়তো কোথাও আগুন লেগেছে বা কিছু কোনো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু এটা বাইরে কোনো আওয়াজ হতে পারে। সো এটা তাড়াহুড়ো করার কিছু নেই, এখানে আমরা অনেক সময় তাড়াহুড়ো করি, সেটাকে বলছে এখানে লুক বিফোর ইউ লিভ। তারপরে লোভ, ফ্রেন্ডশিপ, এগুলো নিয়ে ক্রিয়েটিভ। এটা কোনো ফিক্সড কোনো গল্প না, এটা তুমি যে কোনো ব্যক্তিকে নিয়ে তৈরি করতে পারো, ইভেন তোমাকে নিয়েও তুমি তৈরি করতে পারো। ওকে, এরপরে হচ্ছে আমাদের ফাইনাল সাজেশন, যেটা আমি বলেছিলাম। দেখো, ট্র্যাডিশনাল স্টোরিজ এর মধ্যে কি কি আছে। আমাদের ট্র্যাডিশনাল স্টোরির মধ্যে a liar cowboy, unity is a strength, two friend and a bear, তারপরে a greedy king and his kingdom, two rats and monkey dividing bread, by this devotion to his mother, Sheikh Shadi and his dress, a friend indeed is a friend indeed। এগুলো মোটামুটি বোর্ড অ্যানালাইজিং করে মোটামুটি এই স্টোরিগুলো, ট্র্যাডিশনাল স্টোরি, এখান থেকে আসার সম্ভাবনা বেশি। তোমরা একটু এগুলো পড়ে নিবে, মূল ঘটনাগুলো পড়ে নিলে লিখতে পারবে। ওকে, তারপরে ক্রিয়েটিভ স্টোরির মধ্যে দেখো, অনেস্টি নিয়ে আসতে পারে, গুজব নিয়ে আসতে পারে, যেটা একটু আগে বলেছি, কোনো সফলতা নিয়ে আসতে পারে, কোনো একটা গরিব স্টুডেন্টের সফলতা নিয়ে আসতে পারে। ওকে, তারপরে অনেস্ট পার্সনের নিয়ে আসতে পারে, সৎ ব্যক্তিকে নিয়ে আসতে পারে। তারপরে লুক বিফোর ইউ লিভ, মানে পা বাড়ানোর আগে চিন্তা করা বা কোনো কিছু করার আগে চিন্তা করা। তারপর ব্রেভারি, সাহসিকতা, এই টপিক গুলো নিয়ে আসতে পারে। আমরা ওই সিস্টেমটা ফলো করে সেগুলো লেখার চেষ্টা করব। ওকে, তারপর দেখো তারপর হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জিং কি আছে। দেখো, রিঅ্যারেঞ্জের মধ্যে আছে, দেখো, নেলসন, রিঅ্যারেঞ্জের মধ্যে আমাদের আছে, দেখো, নেলসন ম্যান্ডেলা, অ্যান আইডল কিং, মানে অলস রাজা। তারপরে নেপোলিয়ন বোনাপার্ট। তারপরে ইম্পর্টেন্ট আরো কিছু আছে, শেরে বাংলা, একে ফজলুল হক, ক্ষুদ্রতিকুদা, ডক্টর ক্ষুদ্রতিকুদা, পেনিসিলিন, ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। অর্থাৎ পেনিসিলিনও থাকতে পারে, ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, যে কোনো একটা দিয়ে তুমি চিনবে আর কি। তারপরে ডায়লগ রাইটিং, মোস্ট ইম্পর্টেন্ট কিছু ডায়লগ আছে এখানে। ডায়লগের মধ্যে তোমার আছে, দেখো, ডায়লগের মধ্যে আছে আমাদের ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, ট্রি প্ল্যান্টেশন, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তারপরে সেকেন্ড প্রায়োরিটি কোনগুলো দিবা, সিটি লাইফ ভার্সেস ভিলেজ লাইফ, ডেঙ্গু ফিভার, রোড অ্যাক্সিডেন্টের কজ এবং রেমেডি, এটা কারণ এবং প্রতিকার নিয়ে লিখবে। ওকে, ওকে, দ্যাটস অল। আমি মূলত চেষ্টা করেছি তোমাদের এই ক্লাসের মাধ্যমে কিভাবে খুব সহজে একটা প্রক্রিয়ার মাধ্যমে সকল ধরনের তোমরা সামারি লিখতে পারো, এবং
টেকনিকের মাধ্যমে কিভাবে ক্রিয়েটিভ স্টোরিগুলো লিখতে পারো এটা বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যদি মনোযোগ দিয়ে থাকো ইনশাআল্লাহ তোমরা বিষয়টি বুঝবে। এবং ফাইনালি আমরা কিছু সাজেশন এখানে ইনক্লুড করেছি। আমাকে খুব সহজে বোঝার জন্য, টেকনিক্যালি বোঝার জন্য আমাদের দুটি বই রয়েছে, এসএসসি গ্রামার এবং এইচএসসি গ্রামার। এবং সকল ধরনের রাইটিং পার্ট লেখার জন্য আমাদের একটা ফরম্যাট রাইটিং পার্টের বই, ইবুক রয়েছে। সেখানে সকল ধরনের রাইটিং লেখার কৌশল, টেকনিক রয়েছে। তোমরা যদি কারো দরকার হয় তোমরা খান মেথড বিডি ওয়েবসাইট যেটা আছে সেখান থেকে কালেক্ট করতে পারো। আমি কমেন্টে আমাদের ওয়েবসাইট লিংক দিয়ে দিব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।